শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের এখানে আহ্বান করেছি। মূলত একটা বিষয়কে কেন্দ্র করে যা সরকারি চাকরিতে প্রমোশন বা পদোন্নতি সম্পর্কিত রাজ্য সরকার গত 22শে জুন একটি বিজ্ঞপ্তি জারি করেন, তার উপর আলোচনা করার জন্যে। তো আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সভাপতি রতন ভৌমিক বিধায়ক, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিপদবন্ধু ঋষি দাস, পিয়ুষ দাস, শঙ্কর হরিজন, পার্থ বাসপুর, কাজল দাস, তারা উপস্থিত আছেন। বিষয়টি হচ্ছে, ভারতের সংবিধান চাকুরিতে তফসিলি জাতি এবং উপজাতিদের সংরক্ষণ দেওয়ার অধিকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারেরকে দেওয়া হয়েছে। সেই সংবিধানের 16(4) এবং 16(4)(a) এবং 335 ধারা মোতাবেক রাজ্য সরকারি চাকরি এবং পদোন্নতি তফসিলি জাতি উপজাতিদের সংরক্ষণ দেওয়ার জন্য যে ব্যবস্থা আছে তার মোতাবেক ত্রিপুরায় 1991 সালে দ্য ত্রিপুরা SC/ST রিজার্ভেশন ইন সার্ভিস অ্যান্ড পোস্ট অ্যাক্ট 91 সালে করেন এবং 92 সালে রুলস করেন। তার ভিত্তিতেই এই চাকরি এবং পদোন্নতি এখানে রাজ্য সরকার দিয়ে আসছে। 2012 সাল পর্যন্ত তার ভিত্তিতেই রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে এটা করে আসছে। 2012 সালে একটি মামলা এই সংরক্ষণ নীতিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা হয়। হাইকোর্ট সেখানে তাদের বেঞ্চ একটি নীতিমালা তৈরি করার জন্য পাঠানো হয়। তারপরে জাস্টিস দীপক গুপ্তার নেতৃত্বে হাইকোর্টের ফুল বেঞ্চ 2015 সালে একটি রায় সেখানে দেন। সেই রায় রাজ্য সরকার সেই রায় গ্রহণ করতে পারেননি, সেই রায়ের সঙ্গে একমত হননি। এটা সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের যে সংরক্ষণ নীতি সুপ্রিম কোর্টে 1995 সালে এই ধরনের একটি মামলায় যে রায় ছিল তার সঙ্গে সঙ্গতিহীন। এই কারণে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি SLP দাখিল করে। স্পেশাল লিভ পিটিশনের পরিপ্রেক্ষিতে এটা সুপ্রিম কোর্ট গ্রহণ করেন এবং সুপ্রিম কোর্টে এখনো এই মামলা রয়েছে। সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে রাজ্য সরকারের যে সংরক্ষণ নীতি, তার প্রমোশন, এই নীতি প্রমোশন বা তার আইন কোনোটাই বাতিল করেননি, বরং এটাকে এই নিষ্পত্তি হওয়া সাপেক্ষে পূর্বের যে ব্যবস্থা ছিল সেটাকেই বজায় রেখে কাজ করার জন্য পরামর্শ দেন। কিন্তু সম্প্রতি এই বিজেপি একটি সরকার 22শে জুন যে বিজ্ঞপ্তি তারা জারি করেন, সেই বিজ্ঞপ্তির 6 নং অনুচ্ছেদের 1 নম্বর উপ অনুচ্ছেদে সেটাকে সংশোধিত নীতিমালায় বলা হয়েছে যে সকল তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীরা
কখনো সংরক্ষণের সুবিধা না নিয়ে শুধুমাত্র মেধার ভিত্তিতে যোগ্য বিবেচিত হয়েছে, কেবলমাত্র তারাই সাধারণ ক্যাটাগরি বা অসংরক্ষিতদের জন্য চিহ্নিত শূন্য পদের পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এই কথা ওনারা বলেছেন। এটা একদিকে যেমন 1991 সনের সংরক্ষণ আইন 92 সালের যে বিধি সেটাকে লঙ্ঘন করা হয়েছে। 2001 সালে ভারতের সংসদে এই সংসদে 95তম সংবিধান সংশোধনী আনেন। সেখানেও তফসিলি জাতি উপজাতিদের প্রার্থীদের পদোন্নতির সিনিয়রিটিকে সুরক্ষা প্রদান করেছে। 22শে জুনের ইস্যু করা যে অ্যাডহক প্রমোশন পলিসি, এটা এই সাংবিধানিক সুরক্ষাকেও অগ্রাহ্য করা হয়েছে। তো এমনভাবে এটাকে করা হয়েছে, কোনো তপশিলি জাতি, তপশিলি উপজাতি ক্যান্ডিডেট তারা যদি সংরক্ষণের ভিত্তিতে চাকরিতে প্রবেশ করেন, তারা পরবর্তী সময়ে প্রমোশনের ক্ষেত্রে তাদের মেধা থাকলে পরেও, সিনিয়রিটিতে সকলের উপরে থাকলে পরেও তারা আর আনরিজার্ভ পোস্টে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে না, বা তাদেরকে সে অধিকার দেওয়া হয়নি। এই জায়গাতেই সংরক্ষণে যে সুপ্রিম কোর্টের রায়, কেন্দ্রীয় সরকারের পলিসি, সংসদের সংশোধনী, এই সবকে উপেক্ষা করা হয়েছে। এটাকে আমরা বিরোধিতা করছি। এটা সামগ্রিকভাবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, তাদের যে সাংবিধানিক অধিকার সংরক্ষণের প্রশ্নে, সেই অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। এই কারণেই আমরা এই পদোন্নতির যে আদেশ 22শে জুন প্রকাশ করেছেন, সেটাকে আমরা বিরোধিতা করছি। এটা সামগ্রিকভাবে এই তফসিলি জাতি উপজাতিদের শুধুমাত্র প্রমোশন না, সামগ্রিকভাবে আগামী দিনে একটা সুদূর প্রসারী তাদের অগ্রগতি, তাদের সাংবিধানিক অধিকারের প্রশ্নে অন্তরায় সৃষ্টি করবে বলে এটা আমরা মনে করছি। এটা সম্পূর্ণ মনোবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই রায়, মানে এই বিজ্ঞপ্তি তারা জারি করেছে, যেটা করার প্রয়োজন ছিল। এখন বর্তমান রাজ্য সরকারের প্রমোশন না দিলে প্রশাসন চলার ক্ষেত্রে কিছু অসুবিধার কথা বলা হচ্ছে। এই অসুবিধা যাতে না হয় এটা আমরাও চাই। নিয়মিত প্রমোশন হোক, এটা আমরাও চাই। কিন্তু কোনো অবস্থাতে সংবিধানকে লঙ্ঘন করে, সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করে, সংবিধানের অন্যান্য সুযোগ সুবিধা, আমাদের রাজ্যের যে এসসি এসটিদের সংরক্ষণ প্রমোশন, এটা লঙ্ঘন করে কোনো অবস্থাতে হতে পারে না। এখানেই আমরা এটাকে বিরোধিতা করছি। রাজ্য সরকারের উচিত যে এসএলপি দাখিল করা আছে, যে রায় এখনো সুপ্রিম কোর্ট দেয়নি, অতি দ্রুত এই মামলা নিষ্পত্তি করার জন্যে রাজ্য সরকার সক্রিয় ভূমিকা গ্রহণ করুক, এই দাবি আমরা করছি। এটা না করে এখন যেভাবে এসসি এসটি তাদের প্রমোশনের প্রশ্নে জেনারেল ক্যাটাগরিতে একবার সংরক্ষণভুক্ত হয়ে গেলে তাদেরকে আর প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষণের, মানে জেনারেল ক্যাটাগরিতে বা আনরিজার্ভ ক্যাটাগরিতে কোনো পোস্টে নিয়োগ করা যাবে না, এটা তাদের স্বার্থ বিরোধী। তফসিলি জাতি উপজাতিদের এটাকে আমরা বিরোধিতা করছি। এটা সম্পূর্ণ মনোবাদী দৃষ্টিভঙ্গি। দলিত পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের শিক্ষা, তাদের অগ্রগতির অন্তরায় সৃষ্টি করছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই মামলা নিষ্পত্তি করার তদারকি না করে
সক্রিয়তা ভূমিকা না নিয়ে এই অন্তর্বর্তী এই নির্দেশ জারি করেছে। আমরা এখানে আশ্চর্যের সঙ্গে এটাও লক্ষ্য করছি যে এখানে তফসিলি মোর্চা আশ্চর্যজনকভাবে তারা মুখে কুলু পেটে বসে আছে, একটা শব্দও করছে না। উপজাতিদের মধ্যেও উপজাতি অংশের মানুষের বিষয় নিয়ে নানাভাবে ত্রিপুরা ল্যান্ড বা ইত্যাদি নিয়ে নানা কথা বলছেন, কিন্তু তাদের এই যে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এই বিষয় নিয়ে একটা বারের জন্য তারা সেই বিষয়গুলি নিয়ে কথা বলছেন না। এটা আমরা অবাক হচ্ছি। এখানে যেমন প্রমোশনের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করছি যে রিজার্ভেশন, যেমন বিধায়ক যারা তারা নির্বাচিত হতে পারছেন, সংরক্ষণ আছে, সেজন্য আমাদের রাজ্যে 20টা সিট আছে উপজাতিদের, 10টা সিট আছে তফসিলি জাতির জন্য। সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি তো সেখান থেকে তারা নির্বাচিত হয়ে আসে, কিন্তু মন্ত্রিসভায় যাওয়ার ক্ষেত্রে সেখানে কোনো রিজার্ভেশন নেই। আমরা দেখছি আশ্চর্যজনকভাবে বর্তমান যে এই সরকারের মন্ত্রিসভা আছে একজনও তফসিলি অংশের মন্ত্রী নেই। এইভাবে নানা কায়দায় এই তফসিলি অংশের মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখার জন্যে এই কৌশল ইত্যাদি করা হচ্ছে। এই মামলা চলাকালীন অবস্থাতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই রাজ্যে তফসিলি জাতি, তফসিলি উপজাতি তাদের চাকরিতে অবস্থান কোন পর্যায়ে আছে সেটা জানানোর জন্য যথারীতি তৎকালীন রাজ্য সরকার, বামফ্রন্ট সরকার কমিশন করে তথ্য সংগ্রহ করে এই উপজাতিদের 31% আছে আমাদের রাজ্যে, তফসিলি জাতির 17% আছে। সেই অনুপাতে কোনো দপ্তরে কোনো জায়গাতে কর্মচারী নেই, এখনো অনেক ঘাটতি রয়ে গেছে। সেই তথ্য যথারীতি যথাসময়ে পাঠানো হয়েছে। তাই তফসিলিরা সমস্ত আসনে তারা সুযোগ নিয়ে নিচ্ছেন এই বলে যা প্রচার করা হচ্ছে, কমিশনের এই তথ্যের ভিত্তিতেই SC ST পার্সেন্টেজ কত আছে কর্মচারীদের মধ্যে সেখানেই দেখা গেছে এখনো অনেক শূন্যতা রয়ে গেছে। আলাদা কোনো পদ্ধতি নেই, একই পদ্ধতিতে একই সংরক্ষণের যে আইন ৯৭ সালের আইন, ৯২-এর বন্ধি, তার ভিত্তিতেই হচ্ছে। সেটা নিয়ে আলাদা করে কোনো বক্তব্য নেই। কারণ ডিপার্টমেন্টের যে ইন্সপেক্টর পদগুলিতে সেগুলিতে হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে, সেই বিষয়টা আমরা তো বলছি এই যে বিজ্ঞপ্তি তার বিরুদ্ধে, এটা সংরক্ষণের আইন লঙ্ঘন, সুপ্রিম কোর্টের যে রায় তা লঙ্ঘন করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের যে আইন সেটাকে লঙ্ঘন করা হচ্ছে। তার ভিত্তিতে যা করণীয় সেটাই আমরা ভবিষ্যতে এই যে সিদ্ধান্ত, এটা সামগ্রিকভাবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি অংশের মানুষের চাকরি, প্রমোশন এবং সামনের দিনে অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার একটা সুদূর প্রসারী কৌশল। আমরা তার বিরোধিতা করছি। অবিলম্বে এটা প্রত্যাহার করে নেওয়া হোক। সুপ্রিম কোর্টের রায় যাতে দ্রুত বেরিয়ে আসে তার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করুক, এই দাবি আমরা করছি। আর যতক্ষণ পর্যন্ত এটা না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তার বিরুদ্ধে জনমত সংগঠিত করে এটা প্রত্যাহার করার জন্য আমরা আমাদের আন্দোলন জারি রাখব। বাকি বিস্তৃত বক্তব্য আমাদের সরকার এবং তাদের দ্বারা এটা আমাদের রাজ্যেও শুরু হয়েছে। এই যে এই পিটিয়ে হত্যা করা, 3 জন সংখ্যালঘু যুবককে হত্যা করা হয়েছে নির্মমভাবে, আমরা তার নিন্দা করি। সংগঠনের তরফ থেকে মাংস বিক্রেতা সুমন দাস, তফসিলিগড়ের ছেলে, আগরতলা শহরে পিটিয়ে খুন করে দিল।
কিসের লক্ষণ এগুলি? আমরা তার তীব্র বিরোধিতা করি। এগুলি সব জনবিচ্ছিন্নতা থেকে, মানুষ যখন রাস্তায় নামছে আতঙ্ক থেকে এই আক্রমণগুলি সংগঠিত করছে। 27শে জুন যে কর্মসূচিতে রাজনগরে ঘটনা হলো, আমি আক্রান্ত হলাম। 5টা রাজনৈতিক দল, বামপন্থী দল সারা দেশে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, কোভিড পরিস্থিতিতে মানুষকে রক্ষা করার দাবিতে যে আন্দোলন, তার অংশ হিসাবে আমরা এই আন্দোলন সংগঠিত করছিলাম। এটা সকালবেলা রাজনগরে 10টায় কর্মসূচি করার কথা ছিল, কিন্তু স্বচ্ছ ভারতের নাম করে, স্বচ্ছ ভারত অভিযানের নাম করে রেগার শ্রমিক তাদেরকে ডাবল হাজিরা দেওয়া হবে বলে এখানে এনে বসিয়ে রেখেছে আমার বাড়ির সামনে থেকে পুরো এলাকা। সেই কারণে আমরা 10টায় কর্মসূচি করিনি, 2:30টার সময় আমরা সেই কর্মসূচি করব ঠিক করেছি। তারা এই কর্মসূচির খবর পেয়ে আগের থেকে পরিকল্পিতভাবে রাজনগর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে এই তাদের দুর্বৃত্ত বাহিনীদের এনে, আমরা যখন 3টায় মিছিলটা শুরু করি, মিছিল শুরু করে আমরা মিনিট 10-15 মধ্যেই আমাদের কর্মসূচি যখন একেবারে শেষ প্রান্তে, তখন এই দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে এই আক্রমণ সংগঠিত করে। এই আক্রমণে ইট, লাঠি, দা, সমস্ত ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে এবং সে আঘাতে আমাদের 10 থেকে 12 জন কর্মী সমর্থক তারা আহত হয় এবং জঘন্যভাবে আমি নিজে আহত হয়ে রক্তাক্ত হই। এই পরিস্থিতির মধ্যে আমাদের ছেলেরা শেষ পর্যন্ত নিজেদের আত্মরক্ষা করার জন্যে যখন রুখে দাঁড়িয়েছে তীব্রভাবে, তার পরবর্তী সময়ে তারা আক্রমণকারীরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তারা এই পাকা রাস্তার মধ্যে নানাভাবে পড়ে গিয়ে আছাড় খেয়ে কয়েকজনে হাতে পায়ে ব্যথা পেয়েছে, এটা আমি শুনেছি। পালাতে গিয়ে এই ব্যথা তারা পেয়েছে। এখন আমাদের নামে উল্টা মামলা তারা করেছে, অথচ এই ঘটনার পর এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, আমাকে হসপিটালে যেতে দিচ্ছে। পুলিশ আমাকে সহায়তা করে বিলোনিয়া হসপিটালে নেওয়ার চেষ্টা করেছি। বিলোনিয়াতেও যখন পুলিশ দেখছে যে পরিস্থিতি ভালো না, এখানে যাওয়া যাবে না, বিজেপির দুর্বৃত্তরা বিলোনিয়া হসপিটালে জমায়েত হয়েছে, তখন উদয়পুরে আমাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন, পুলিশেই নিয়ে আসেন। সেখান থেকে আগরতলা রেফার করেন, আমি চিকিৎসা হয়ে এখন আছি। মামলা করেছি আমরা। এই মামলাতে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নিচ্ছে না এবং আমরা জানতে পেরেছি লঘু ধারা এই মামলাগুলি করা হয়েছে যাতে সহজে এই খুনিরা, যারা আমাকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা ছিল, এদেরকে রেহাই দেওয়ার জন্য এই কাজ করছে। এর বিরুদ্ধে, আমার নিজের বিরুদ্ধে তারা মামলা করেছে। এই মামলাতে যাদের নাম আছে তাদের মধ্য থেকে 3 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করেছে। একজন আন্ডারেজ, বয়স কম, তারপরে তার জামিন হয়ে গেছে। 2 জনকে জেল হাজতে রেখেছে। যাদের নাম নেই মামলায়, অজিত দাস এবং অজিত দাসের ছেলে টিটন দাস, মামলায় নাম নেই, তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছে। তারপর গতকালকে তারা কোর্ট থেকে জামিন পেয়েছে। আমাদের কাছে খবর হচ্ছে পুলিশের গাড়িতে করে বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশের সঙ্গে এই সিপিআইএমের কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য। কোন জায়গায় গেলে এই ধরনের পরিস্থিতি হতে পারে? এই হতাশা, জনবিচ্ছিন্নতা, প্রতিশ্রুতি খেলাপির জন্য মানুষের যে ক্ষোভ, সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এই আক্রমণ তারা করছে। এই আক্রমণ করে ত্রিপুরার মানুষকে দমিয়ে রাখা যাবে না, আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। এই আন্দোলন আগামী দিন আরও তীব্র হবে।
আমরা আজকের যা কর্মসূচি আছে সেটা আমরা বললাম। এরপরেও আমাদের এই নির্দিষ্ট কর্মসূচি ঘোষণা আছে। 15ই মে থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি, এটা কন্টিনিউ করব। তফসিলি সমন্বয়ের কনফারেন্স থেকে আমরা 13 দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি। এই আন্দোলন আমরা জারি রাখব। গণতান্ত্রিক পরিবেশ যাতে ত্রিপুরায় ফিরিয়ে আনতে পারি তার জন্যে আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমাদেরকে ভয় দেখিয়ে দমন করে রাখতে পারবে না, এটা অন্তত পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি। আর আত্মরক্ষা করার অধিকার আমাদের আছে। এখন যা দেখছি পুলিশের সামনে আমরা রক্তাক্ত হলাম, যখন হলাম, কিছুই করতে পারলো না। শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের যান বাঁচাতে হলো। এই রাস্তায় আমরা নিজেদেরকে রক্ষা করে রাজ্যের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করবই। এই আন্দোলন আমরা জারি রাখব। 1991 সালের যে নিয়োগ এবং সংরক্ষণে আইন এবং 1995 সালে সুপ্রিম কোর্টে সবরওয়াল বনাম পাঞ্জাব সরকারের যে কেস ছিল তার যে রায়, এই সবগুলির বিরুদ্ধে সর্বোপরি এই সরকারের বিশেষ করে দলিত এবং গরিব মানুষের বিরুদ্ধে যে তাদের অবস্থান, এটা পরিষ্কার হয়েছে। আপনারা শুনেছেন যে আমাদের রাজ্যে সংরক্ষণ, প্রমোশন এবং নিয়োগে ছিল এটা 2015 সালের 4 এপ্রিলের আগ পর্যন্ত আর 9 এপ্রিলের আগ পর্যন্ত যেই পদ্ধতি ছিল সেটা বিরুদ্ধে 2012 সালেই একটা মামলা গুয়াহাটি হাইকোর্টে করে সংরক্ষণ নীতি সম্পর্কে। পরবর্তী সময়ে গুয়াহাটি হাইকোর্টে, এটা আমাদের রাজ্যে একটা হাইকোর্ট হয়েছে, এই হাইকোর্টে এসছে। এই হাইকোর্ট 2015 সালে একটা নতুন রায় দেয় সংরক্ষণ নীতি সম্পর্কে আমাদের রাজ্যের যে 1991 সালের আইন এবং 1992 সালের রুলস অনুসারে যেটা দেওয়া হতো সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এটার বিরুদ্ধে, যেহেতু রাজ্য সরকারের গৃহীত যে সংরক্ষণ নীতি এর পরিপন্থী এই রায়, তার জন্য SLP করে, স্পেশাল লিভ পিটিশন করে সুপ্রিম কোর্টে। এটা গ্রহণ করে সুপ্রিম কোর্ট বলে 2006 সালে একটা মামলা হয়েছিল, সেটা হলো নাগরাজ ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেই কেসে কিছু অন্য কেসগুলি যে 1995 সালে সাবরওয়াল যে কেস দিয়েছে যে SC কোনো ক্যান্ডিডেট যদি UR পোস্টে যায় তাহলে তার SC সিট যাবে না, SC সিট যা থাকবে তাই থাকবে, এগুলি কিন্তু বাড়ি যাবে। শুধু উনি বলেছেন নাগরাজ যে এটা দেওয়ার সময় রাজ্য সরকার একটু দেখো যে তাদের মধ্যে যে কর্মচারীদের সংখ্যা এটা কীরকম আছে, কম আছে কিনা, তাদের যোগ্যতা আছে কিনা, আর সামাজিক দুর্বলতা তারা আছে কিনা, এগুলি দেখে দিই। সেই মতো সুপ্রিম কোর্ট আমাদের এই SLP করার পরে রাজ্য সরকারে বলে তোমরা এই তথ্য আমাদের দাও। রাজ্য সরকার 27/7/2015 সালে একটা কমিশন তৈরি করে, সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন রিটায়ার্ড DIG SK ডার্লং, সদস্য ছিলেন S দাস TCS রিটায়ার্ড সিনিয়র অফিসার, S চক্রবর্তী TCS সিনিয়র অফিসার, আর U মন্ডল ছিলেন মেম্বার সেক্রেটারি। তারা বিভিন্ন দপ্তর ইত্যাদি সব খতিয়ে দেখে একটা রিপোর্ট 5 মে 2016-তে রাজ্য সরকারের কাছে দেয়। রাজ্য সরকার 28শে জুন এগুলি অ্যাপ্রুভ করে 7 ভলিউমের রিপোর্ট দেয় তারা, এটা সুপ্রিম কোর্টে পাঠায়। সুপ্রিম কোর্ট আবার বলে যে তোমরা তো এটা পাঠিয়েছো ঠিক আছে, তোমাদের সরকারের কি সিদ্ধান্ত এটা সম্বন্ধে। রাজ্য সরকার প্রথম সুপ্রিম কোর্ট 23/2/2017-তে রাজ্য সরকারকে বলে যে এটা সব তোমাদের কি দৃষ্টিভঙ্গি, তোমরা কি করতে চাও এটা জানাও। রাজ্য সরকার 22/2/2017-তে মন্ত্রিসভায় সিদ্ধান্ত করে যে আমাদের নিয়োগে এবং প্রমোশনে 1991 সালের যে আইন, অর্থাৎ আমাদের সংরক্ষণ থাকবে সব ক্ষেত্রে, এটা এই আমাদের নীতি, এটা করে তারা দিল্লিতে পাঠায়। এবং আমরা বলতে চাই বিভিন্ন সময় বাজারে তো বিভিন্নভাবে বলছে ওই তফসিলি উপজাতি এরা বেশি
প্রমোশন হলে এরকম হলে, আমি বলছি কমিশন যে রিপোর্ট দিয়েছে, যেটার ভিত্তিতে সরকার দিয়েছে, আমাদের এসসি ডাইরেক্ট পোস্টে আমাদের রাজ্যে 17% থাকার কথা, এখন 17.8, যদিও 17%ই সিদ্ধান্ত আছে, 12.52। প্রমোশনে থাকার কথা 17, আছে 13.43। কমিশনের রিপোর্টে যা এসছে, এসটিতে ডাইরেক্ট রিক্রুটে আছে 23.99, আর প্রমোশনে আছে 23.42, থাকার কথা 31। এখন এই যে সরকারের সিদ্ধান্ত, ধরেন মাঝখানে আমাদের রাজ্য এই সুপ্রিম কোর্টে মামলার পরেও আমাদের জুডিশিয়ারি এবং রাজ্য সরকারের আগের যে সংরক্ষণ নীতি, এই নীতিতেই প্রমোশন হয়েছে, যদিও পরবর্তী সময় এটা বন্ধ হয়ে গেছে মামলা করার সাপেক্ষে, যে না এটা হবে না, সুপ্রিম কোর্টের রায় আসা সাপেক্ষে করতে হবে। রাজ্য সরকার তৎকালীন সময় সুপ্রিম কোর্ট বলেছিল আমাদের সরকার পরিচালনা কিছু অসুবিধা হয়, প্রমোশন না হলে পরে তোমরা এটা তাড়াতাড়ি করো। সুপ্রিম কোর্ট হলো আমাদের রাজ্যের মামলা সহ অন্য রাজ্যের এরকম পদোন্নতি ইত্যাদি সম্পর্কিত মামলা সবগুলি একসাথে করে নিয়েছে, করে বিভিন্ন রাজ্য সঠিকভাবে রিপোর্ট দেয়নি, এখনও এটা ঝুলে আছে, আমাদের সরকার এটা দিয়েছে। এখন যে সিদ্ধান্ত করলো, এটা কিন্তু শুধু সংবিধান বিরোধী বা সাবরল কেসের বিরোধী না, আমাদের রাজ্য সরকার, সরকার তো সরকারের যে কোনো সরকার যে 22/2/2017-তে সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছে যে কি পদ্ধতিতে আমরা সংরক্ষণ আমরা চাই, এইটারও বিরোধী। এটা কেন এত তাড়াতাড়ি দেখলো? কারণ আজকে 15 সাল থেকে সংরক্ষণ নীতির কারণে প্রমোশন বন্ধ আছে, সমস্যা হচ্ছে, ঠিকই আছে। তো সমস্যার সমাধানের জন্য সরকার কি উদ্যোগ নিচ্ছে? মামলা আছে, মামলাটা নিষ্পত্তির জন্য উদ্যোগ নিক, এটা না করে এরকম অর্ডার করে দিচ্ছে। এবং শুধু তা না, আপনারা দেখবেন যে এই যে তাদের যে দলিত বিরোধী, গরিব মানুষ বিরোধী নীতি, সংরক্ষণ বা প্রমোশন ইত্যাদি ক্ষেত্রে যেমন আছে, এগুলি যাতে মানুষ, কারণ বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হচ্ছে এখন এই সংরক্ষণ যারা নীতি ঘোষণা করেছেন, এখন তড়িঘড়ি আমার মনে হয় এটা নাও হতে পারে, মুখ্যমন্ত্রী হয়তো ডেকে বলেছেন অফিসারদের কারো কারোকে, এমনকি তফসিলি উপজাতি তাদেরকেও, যে তোমরাও কিছু বলো না, তাদের দিয়ে এগুলি বলানোর চেষ্টা, না না যেটা করেছে এটা খুব ভালো। আসলে তো একটা অরাজক অবস্থা তৈরি। তারা আমি বলছি তফসিলি সংরক্ষণে বা উপজাতি সংরক্ষণে মাধ্যমে 10 জন কর্মচারীর চাকরি হল, এর উপরের পোস্টে ধরুন 5টা পদ খালি আছে, সবগুলিই ধরলাম ইউআর। এই 10 জন যে চাকরি পেয়েছে, চাকরির মধ্যে আমাদের রুস্টার 2 নম্বরটাই এসটি, 4 নম্বরটা এসসি, তাহলে 2 জন এসটি এসসি আছে। 10টা রিজার্ভেশনের 10টা পোস্টে যদি একটাও এসসি বা এসটি না থাকে, তাহলে যে সেহেতু যে এসসি এসটি হিসেবে চাকরি পেয়েছে, সে কিন্তু সিনিয়র থাকলে পরেও সে কিন্তু ওই ইউআর পোস্টে যেতে পারে। ইউআর মানে আনরিজার্ভ, যে কেউ যেতে পারবে না, এই সরকারের যা নীতি এরপরে। এটা আসলে ধরেন আমি বলছি প্রায় 3 বছর 4 মাস হলো আমাদের রাজ্য সরকার, এই সরকার 3-4 বছর 4 মাসে এমন একটা কাজ করেন যেটা মানুষের পক্ষে বা নির্বাচনে যা প্রতিশ্রুতি তার পক্ষে প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ। কেন্দ্রীয় সরকার মুজি ম্যাজিক দেখিয়ে যেভাবে মানে সারা দেশকে দাবি রাখা চাই, এখন সেটাও হচ্ছে না। আজকে দেখছেন মানে অন্য কি বলবো আমি, এই আজকেও পত্রিকা, আপনাদের পত্রিকা ইত্যাদিতে আছে, 1 লাফে কত পেট্রোল এই গ্যাসের দাম বাড়িয়েছে। আপনার হিসাব করলে 8 মাসে 250 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে। করোনা বিধি নিয়ে কি করে, করোনা নিয়ে কি করছে জানেন, সবাই প্রতিবাদ করছে, বাইরে বিদেশেও আমাদের বদনাম হয়েছে। তারপরেও একদিন হঠাৎ কিছু করে এটা প্রচার আলোতে নিয়ে যায়। দেখুন তারা এই যে একদিনে 21শে জুন প্রচুর ভ্যাকসিন দিলেন, ভালো কথা। এটা প্রচারের জন্য বিভিন্ন জায়গায় প্রচার বাধ্য করা হচ্ছে যে তোমরা প্রচার, এমনকি ইউজিসিকে দিয়ে কলেজগুলি পর্যন্ত বলা হচ্ছে তোমরা প্রচার করো, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে। আমাদের রাজ্যে একই প্রচার সর্বস্বই দল।
প্রচার ছাড়া কিছু নাই। তারা তো ভালো করছে কি, সমস্ত ক্ষেত্রেই মানুষের সমস্যা বাড়াচ্ছে। আপনি দেখুন, আমাদের পত্রপত্রিকাতে যেখানেই সরকারি বিজ্ঞাপন, আমাদের রাজ্যে কোনোদিন এরকম ছবি দেখেছেন নেতা মন্ত্রীদের? এই রাজ্যে কোনোদিন এত প্রচার দেখেছেন? মানুষের জন্য টাকা নাই, প্রচারের জন্য টাকা আছে। এটা তো প্রচার সঙ্গ কিছু না। ডক্টরদের বলছেন ভালো কথা, তো ডাক্তারদের খালি পদ আছে, নিয়োগ করছেন না কেন ঠিকভাবে? নার্স খালি পদ আছে, ডাক্তার কিছু নিয়োগ করছেন, নার্স প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করছেন না, অথচ তারা প্রতিদিন এই করোনা মোকাবিলায় কাজ করছেন জীবনের ঝুঁকি নিয়ে, তাদের রক্ষার জন্য কিন্তু ব্যবস্থা নেই। এগুলি তো প্রচারে নাই। তারা প্রচার সর্বস্ব, সরকার দল, কেন্দ্রে বলেন রাজ্য বলেন সব একই, সেই জন্য এইসব বলছে। 20 সালের মার্চে করোনা ধরা পড়েছে, ঠিক আছে, তারপরে নিয়ে দিয়েছে, ডাকগুলো পেয়েছে, ভারতবর্ষের কোথাও নিয়ে দিনে আমরা দিয়েছি। তাহলে 18 সালের মার্চ থেকে 2020 ফেব্রুয়ারি পর্যন্ত কি এইসব করোনা ছিল না? প্রতি বছর তো এই রাজ্যের মানুষ 2% দিয়ে 3% করে দুবার দিয়ে পেতেন, কম করে হলেও 2বার দিয়ে পেতেন, দেননি কেন? এখন ডাকগুলো পিটাচ্ছেন না আমরা 3% দিয়ে দিয়েছি, সপ্তম প্রবেশনের কাছেই নাই বলছেন, সপ্তম প্রবেশন দিয়ে দিয়েছে। তারা প্রচারের জন্য প্রচার, এগুলি তো তাদের কি বলবো, গোয়েবেলসি কাদা, মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করছে, এর বাইরে কিছু নেই। মে মাসে এ পর্যন্ত প্রায় 32-33 বার পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে। একটা নতুন চাকরি দিচ্ছে, সব বেসরকারি করছে। আমাদের হচ্ছে একই অবস্থা, কোথায় 50,000 চাকরি, এখন সব তাদের বিরুদ্ধে কথা বলছে। প্রতিদিন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, করোনার প্রশ্নে সঠিক ভূমিকা নিতে পারছে না, সমস্ত ক্ষেত্রে তারা ব্যর্থ। এইগুলি ব্যর্থতা থাকার জন্য কর্মচারীরা ডিএ পায় না, কর্মচারীদের চাকরির সুরক্ষা নাই। এরকম সব ক্ষেত্রে যখন ব্যর্থতা, তখন তারা এগুলি থেকে মানুষ ঘুরানোর জন্য অনেক কিছু করছে। তার মধ্যে এটাও একটা, যে এখন কর্মচারীদের মধ্যে বিভাগ তৈরি করা, তফসিলি জাতি, উপজাতি, ইউআরদের মধ্যে, এগুলি তারা করছে। তার জন্যে আমরা দেখছি, আমরা অফিসারদেরকে দিয়ে বলা হচ্ছে খুব ভালো কাজ হয়েছে। কি ভালো কাজ হয়েছে তা আসলে মানুষ বুঝতে পারছে। তার জন্যে তারা এগুলি চেষ্টা করছে বিভ্রান্ত করার জন্য। আমরা আমাদের তফসিলি সমন্বয়ের সমিতি বরাবরই শুধু তো সমস্ত অংশে গরিব মানুষের স্বার্থেই কথা বলে, কিন্তু এখানে যে বিষয়টা তারা আনার চেষ্টা, তাতে করে আমাদের রাজ্যের তফসিলি জাতি, উপজাতি যারা কর্মচারী আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন এবং প্রশাসনের মধ্যে একটা অরাজক পরিবেশ তৈরি হবে। কারণ সিনিয়ররা তো প্রমোশনে যদি ইউআর এসসি পোস্ট না থাকে যেতে পারবে না, আবার এসসি পোস্ট, এসটি পোস্ট, সেখানে তারা একবার সুযোগ নিলে আর যেতে পারবে না। তো এগুলি আমার জুনিয়র আমার সিনিয়র হয়ে যাবে, এরকম সমস্যা তৈরি। সেজন্য আমরা এর ভিতরে, এবং সম্পূর্ণভাবে আমি বলবো এই যে তার সিদ্ধান্ত, এটা কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধী। রাজ্য সরকারের প্রমোশনের ক্ষেত্রে কী নীতি, এটা সুপ্রিম কোর্টে জানে, সুতরাং এটা সুপ্রিম কোর্টের অবমাননা। সেই জন্য আমরা বলবো যে সরকারের কাছে যে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক, প্রত্যাহার করে সুপ্রিম কোর্টে যাওয়া হোক, যাতে তাড়াতাড়ি সমাধান হয়। তারপরেও আমরা বলবো, যদি অগত্যেই সুপ্রিম কোর্ট দেরি করে প্রমোশন যদি দিতে হয়, তাহলে রাজ্য সরকারের যে ঘোষিত নীতি এপ্রিল মাসের 9 তারিখ পর্যন্ত চলেছে, মাঝখানেও হয়েছে, এবং 17 সালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে নীতির কথা জানিয়েছে, এই ভিত্তিতে আমরা প্রমোশন দিতে চাই, এই ভিত্তিতে দাও। তারা যদি এতই মনে করে যে না আমরা সুপ্রিম কোর্টেও পারছি না তাড়াতাড়ি করতে আমাদের প্রয়োজন, তাহলে এই নীতি দাও। কেন নতুন করে নীতি দাও, অন্য নীতি, যেটা সুপ্রিম কোর্টের 1995 সালের সিদ্ধান্তের বিরুদ্ধে, 2017 সালের আমাদের রাজ্যের যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে, আমাদের 1991 সালের আইনের বিরুদ্ধে, কেন তারা করবে? এবং সংবিধানের যে অধিকার এই অংশ মানবে, এটা পরিপন্থী। এটা আমরা বলবো যে এটা একটা সরকারের তফসিলি বিরোধী বা তফসিলি উপজাতি বিরোধী যে দৃষ্টিভঙ্গি, এটার একটা প্রতিফলন।
আপনারা দেখছেন প্রতিদিন সারা দেশে দলিতদের উপর নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, অনারকিলির নামে খুন হচ্ছে। একটা ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার কিন্তু ভূমিকা নিচ্ছেন না আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। এগুলি বিচ্ছিন্ন কিছু না, তারা তো সেই অংশেরই RSS এর নীতিতে বিশ্বাস করে, মনিবের নীতিতে বিশ্বাস করে, তার নীতি তারা করছে। কারণ আমরা এটা তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে এটা প্রত্যাহার করার দাবি করছি।